Hello commandos, welcome to CBC or Competitive Biology Commando and I am Commando Prolay. এবং আমরা যে ক্লাস 12 এর প্রিপারেশনের জন্য স্পেশালি বায়োলজির প্রিপারেশনের জন্য যে কমান্ডো ট্রেনিং সেশন শুরু করতে চলেছি এবং সেই কমান্ডো ট্রেনিং সেশনে এমসিকিউ এসএকিউ এবং যে ব্রড কোয়েশ্চেন্সগুলো হয় সেগুলো সবই ডিসকাসড হবে প্রতিটি অধ্যায় ভিত্তিক এবং খুব দ্রুততার সাথে এমসিকিউ স্পেশালি কোয়েশ্চেন অ্যানালিসিসের ক্ষেত্রে খুব দ্রুততার সাথে যেগুলো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন্স আমরা যত কোয়েশ্চেন পাবো আমরা সলভ করে যাবো এবং কোনো ভয় রাখবো না পরীক্ষার সময় যে এই প্রশ্নটা এলে যদি না পারি সেরকম কোনো ভয় নিয়ে আমরা এক্সাম হলে এন্টার করবো না। তো আমাদের প্রতিটি প্রশ্ন খুব জলদির সাথে অ্যান্সার দিতে হবে। যদি তুমি আমি প্রশ্ন বলবো এবং প্রশ্নের সাথে সাথে তুমি যদি অ্যান্সার করতে পারো তাহলে জানবে যে তোমার প্রিপারেশন বেশ ভালো লেভেলের। আর যদি প্রশ্নে শোনার পর যদি অ্যান্সার করতে না পারো তো আমি অ্যান্সার তো বলে দেবো সঙ্গে সঙ্গে। তো যদি অ্যান্সার ধরো আমি প্রশ্ন বলছি তখনও তুমি বুঝতে পারছো না যে কি অ্যান্সার হতে পারে, তো তার মানে তোমার এখনো প্রিপারেশনে খামতি রয়েছে, তোমাকে আরো জোর দিতে হবে এবং ইউ ক্যান ডু ইট, আই নো দ্যাট তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে। তো চলো শুরু করা যাক আজকের স্পেশাল যে কমান্ডো ট্রেনিং। প্রথম প্রশ্ন, হার্সেচিয়াস পরীক্ষায় S35 অর্থাৎ অবভিয়াসলি বুঝতে পারছো এটা আইসোটোপ, S35 ও P32 এই দুটো আইসোটোপ, একটা সালফারের আইসোটোপ এবং আরেকটা হচ্ছে ফসফরাসের আইসোটোপ ড্যাশকে চিহ্নিত করে। তো এখানে S35 কাকে চিহ্নিত করে এবং S32 কাকে চিহ্নিত করে? যদি কোয়েশ্চেনের সাথে সাথে তুমি অ্যান্সার পেরে যাও কংগ্রাচুলেশনস, আর যদি না পারো এটা মনে রেখো যে আমরা ডিএনএ এর মধ্যেই একমাত্র ফসফরাস পাই, তার কারণ সেখানে ফসফোডাইএস্টার বন্ধন থাকে যেটা ফসফরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। সুতরাং আমরা ডিএনএ এর মধ্যেই ফসফরাস পাবো, অর্থাৎ P32 যেটা সেটা ডিএনএ কে চিহ্নিত করবে। এবং আরেকটি যেটা সালফার, অর্থাৎ সালফারের যে আইসোটোপ, এটা মনে রেখো সালফার শুধুমাত্র থাকে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। সুতরাং আমরা যদি এই S35 দিই তো সেটা প্রোটিনকে চিহ্নিত করবে। তো এখানে প্রথম অপশন দিয়েছে ব্যাকটেরিয়া এবং ডিএনএ, অপশন বি ডিএনএ ও প্রোটিন, অপশন সি প্রোটিন ডিএনএ এন্ড অপশন ডি ডিএনএ ও এমআরএনএ। সো অপশন সি ইজ কারেক্ট, সেখানে প্রোটিন এবং ডিএনএ যথাক্রমে, কারণ যেহেতু প্রথমে এস রয়েছে তো এস চিহ্নিত করে প্রোটিনকে S35 এবং P32 চিহ্নিত করে ডিএনএ কে, সুতরাং অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্নে চলে যাই, ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন অণু যুক্ত থাকে না? অর্থাৎ যে ডিঅক্সিরাইবোজ শর্করা, সেখানে আমরা যে রাইবোজ শর্করার স্ট্রাকচার জানি যে সেখানে রাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করার মধ্যে পার্থক্য হচ্ছে যে সেখানে একটা কার্বনে সেখানে অক্সিজেন মলিকিউল থাকে না। তার কারণ সেখানে যদি অক্সিজেন মলিকিউল থাকতো তাহলে ওই মলিকিউলটা অ্যাকচুয়ালি হাইড্রক্সিল গ্রুপ হিসেবে থাকতো এবং যেটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ, যেটা যে কোনো মৌলের সাথে বিক্রিয়া করে যেতে পারতো। এবার যেহেতু আমাদের জেনেটিক মেটেরিয়াল ওটা ডিএনএ, সেই জন্য যাতে ওই রকম কোনো বিক্রিয়া না করতে পারে সেই জন্য সেখানে অক্সিজেনটা বের করে দেওয়া থাকে। তো এখানে প্রশ্নটা সেটাই বলেছে যে ডিঅক্সিরাইবোজ শর্করার মধ্যে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না? অপশন এ কার্বন 1, অপশন বি কার্বন 2, অপশন সি কার্বন 3 এন্ড অপশন ডি কার্বন 4। তো আমরা জানি রাইবোজ শর্করাতে স্পেশালি 5 কার্বন যুক্ত হয় পেন্টোজ সুগার, তো সেখানে 2 নম্বর কার্বনের ক্ষেত্রে কোনো অক্সিজেন গ্রুপ থাকে না। তার কারণ 1 নাম্বার তার সাথে যুক্ত থাকে নাইট্রোজেন বেস, 2 নাম্বার যেহেতু কারোর সাথে যুক্ত থাকে না সেই জন্যই সেখানে অক্সিজেনটা বাদ যায় এবং 3 নাম্বারের সাথে যুক্ত থাকে পরবর্তী নেক্সট যে সুগারটা রয়েছে সেটা 5 নাম্বারের কার্বন, তো সেটা সেই জন্য 3 প্রাইম টু 5 প্রাইম হয়, রাইট। এবং পরবর্তী প্রশ্ন, যে কোন নাইট্রোজেন বেসটি ডিএনএ তে অনুপস্থিত, অর্থাৎ কোন নাইট্রোজেন বেসটি ডিএনএ তে থাকে না? অপশন এ ইউরাসিল, অপশন বি গুয়ানিন, অপশন সি সাইটোসিন, অপশন ডি অ্যাডেনিন। যদি অ্যান্সার পেরে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। অপশন এ ইজ কারেক্ট, ইউরাসিল আমরা ডিএনএ তে পাই না, সেটা অ্যাকচুয়ালি পাই আমরা আরএনএ তে। এবং ইউরাসিল এবং থাইমিনের মধ্যে একটাই শুধু ডিফারেন্স থাকে, সেটা হলো যে মিথাইল গ্রুপ CH3 গ্রুপ, সেটা জাস্ট পার্থক্য, থাইমিনে সেই মিথাইল গ্রুপটা থাকে কিন্তু ইউরাসিলে ওই 5 নম্বর কার্বনে মিথাইল গ্রুপটা থাকে না। পরবর্তী প্রশ্নে চলে যায় যে চারগাফের সূত্র অনুযায়ী কোনগুলি সঠিক? অপশন এ G equals to T, অপশন বি A equals to C, অপশন সি A plus G equals to T plus C and অপশন ডি A plus T by G plus C equals to 1। তো আমরা চারগাফের সূত্র অনুযায়ী জানি যে সেখানে একটা ডিএনএ তে যতগুলো পিউরিন বেস থাকবে ঠিক ততগুলোই পিরিমিডিন বেস থাকবে এবং আমরা পিউরিন বেস জানি সেটা হলো অ্যাডিনিন এবং গুয়ানিন এবং যে পিরিমিডিন বেস সেটা হলো থাইমিন ও সাইটোসিন। সো অপশন সি ইজ কারেক্ট,
A প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি, তার কারণ এ হলো অ্যাডেনিন, জি হলো গুয়ানিন, যে দুটোই হলো পিউরিন বেস, এবং টি হলো থাইমিন এবং সি হলো সাইটোসিন, যে দুটো হলো পিরিমিডিন বেস। তো আমরা জানি চার গ্রুপের সূত্র অনুযায়ী যতগুলো পিরিমিডিন বেস থাকবে ঠিক ততগুলোই পিউরিন বেস থাকবে, সুতরাং অপশন সি ইজ কারেক্ট, এ প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি। পরবর্তী প্রশ্নে চলে যাই। অ্যান্টিকোডন সাইট দেখা যায় অপশন এ আরআরএনএ তে, অপশন বি টিআরএনএ তে, অপশন সি এমআরএনএ তে, এন্ড অপশন ডি ডিএনএ তে। তো আমরা জানি যে অ্যান্টিকোডন সাইট আমরা পাই টিআরএনএ তে, তার কারণ যখন এমআরএনএ তে প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএ এর কোডন সাইটে এসে যুক্ত হয় টিআরএনএ, যার সাথে 3 প্রাইম প্রান্তে টিআরএনএ, সেখানে থাকে একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড। তো টিআরএনএ বেশ কিছু লুপ দেখা যায়, তার মধ্যে একটি হলো অ্যান্টিকোডন সাইট। কেন অ্যান্টিকোডন সাইট বলছি, তার কারণ হচ্ছে সেই অংশটা এমআরএনএ যে কোডন সাইট তার সাথে ম্যাচ করে, রাইট? সো অপশন বি ইজ কারেক্ট, টিআরএনএ তে। পরবর্তী প্রশ্নে চলে যায়। টিআরএনএ ত্রিমাত্রিক আকার হয় অপশন এ এক্স আকৃতির, অপশন বি এল আকৃতির, অপশন সি ক্লোভার লিভ আকৃতির, এন্ড অপশন ডি ওয়াই আকৃতির। তো আমরা জানি যে টিআরএনএ স্ট্রাকচার হয় অপশন সি ইজ কারেক্ট, ক্লোভার লিভের মতো। পরবর্তী প্রশ্নে চলে যায়। প্রদত্ত কোনটিতে কোডন থাকে? অপশন এ টিআরএনএ, অপশন বি আরআরএনএ, অপশন সি এমআরএনএ, এন্ড অপশন ডি এসএসআরএনএ অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তো আমরা জানি যে কোডন, আমি তো একটু আগেই বললাম যে অ্যান্টিকোডন পাই আমরা টিআরএনএ তে, কিন্তু কোডন অ্যাকচুয়ালি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ অর্থাৎ এমআরএনএ। সেখানের মধ্যেই কোডন থাকে, যেটা একটা পার্টিকুলার প্রোটিনের সিকোয়েন্সকে সে কোড করে। এবং আমরা জানি যে কোডন কি না, সেখানে পার্টিকুলার তিনটি নিউক্লিওটাইড যদি পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, তখন আমরা সেই তিনটে নিউক্লিওটাইডের সেই সজ্জাটাকে বলা হয় কোডন। যেমন এইউজি, এটা একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড মিথিওনিনকে কোড করে, রাইট? তো পরবর্তী প্রশ্নে চলে যাই যে নিউক্লিওজোমের উপাদান হলো অপশন এ হিস্টোন, অপশন বি ডিএনএ, অপশন সি এ ও বি উভয়, এন্ড অপশন ডি আরএনএ ও ডিএনএ। আমরা নিউক্লিওজোম মডেলে যাই। নিউক্লিওজোম মডেল আমরা কখন পড়েছিলাম না, যখন আমরা দেখেছিলাম যে একটা ডিএনএ থেকে কি করে ক্রোমোজোম তৈরি হয়, এবং সেখানে আমরা দেখেছিলাম ডিএনএ যে ব্যাস হয় বা ডায়ামিটার হয় সেটা হয় 2 ন্যানোমিটার, এবং সেখান থেকে কি করে 1400 ন্যানোমিটার ক্রোমোজোম তৈরি হয়। তো নিউক্লিওজোমের যে মডেলটা ছিল, সেই নিউক্লিওজোম মডেলের সেই স্টেজটাতে আমরা দেখেছিলাম যে ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন থাকে 5 প্রকারের, H1, H2B, H2A, H3 and H4। তো এখানে 5 প্রকারের হিস্টোন প্রোটিন থাকে, যার মধ্যে H1 বাদে বাকি 4টে জোড়ায় জোড়ায় থাকে, যেটাকে বলা হয় কোর অক্টামার বা হিস্টোন অক্টামার, রাইট? এবং এই যে নিউক্লিওজোম মডেল, তার যে ডায়ামিটার হয় অর্থাৎ মোটা হয় বা চওড়া হয়, সেটি হলো 30 ন্যানোমিটার, এবং সেটাকে বলা হয়েছিল দেখতে যে সলিনয়েড মডেল। এবং তারপরে সেটা আরো মোটা হয়ে বা কনডেন্সড হয়ে তৈরি করে সুপার সলিনয়েড মডেল, যেটা ডায়ামিটার হয় 300 ন্যানোমিটার, রাইট? তো নিউক্লিওজোম মডেলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ থাকে প্লাস হিস্টোন প্রোটিন থাকে। সো অপশন সি ইজ কারেক্ট, এ ও বি উভয়। পরবর্তী প্রশ্নে চলে যায় যে নিউক্লিওজোমে হিস্টোন প্রোটিনগুলি কোন আকারে সাজানো থাকে? তো এটা আমি এখনই জাস্ট অ্যানালিসিস করলাম। অপশন এ অক্টামার, অপশন বি হেক্সামার, অপশন সি অপশন সি ডেকামার, এন্ড অপশন ডি সেপ্টামার। তো আমরা এখনই বললাম যে ওখানে কোর অক্টামার গঠন করে 8টা টোটাল হিস্টোন প্রোটিন থাকে, জোড়ায় জোড়ায় দুটো, মানে দুটো দুটো যে হিস্টোন প্রোটিন H2A থেকে একদম H4 অবধি, সেগুলো জোড়ায় জোড়ায় থাকে, দুটো করে থাকে, যেটাকে বলে কোর অক্টামার। সো এখানে অক্টামার হিসেবে থেকে অপশন এ ইজ কারেক্ট। প্রতি প্রশ্নে চলে যাব, সেটি হলো আরএনএ প্রাইমার ব্যবহৃত হয় অপশন এ রেপ্লিকেশন, অপশন বি ট্রান্সক্রিপশন, অপশন সি কনজুগেশন, এন্ড অপশন ডি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তো আমরা রেপ্লিকেশন বলতে বুঝেছিলাম যে সেখানে কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন বলতে বুঝেছিলাম সেখানে কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং কনজুগেশন বলতে বুঝেছিলাম সেখানে কিভাবে কনজুগেশন টিউব ফরমেশনের মাধ্যমে কোনো ব্যাকটেরিয়াল প্লাজমে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, এবং ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিভাবে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়। সো আমরা রেপ্লিকেশনের ক্ষেত্রে দেখেছি যখন সেখানে স্ট্র্যান্ড অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড সংশ্লেষিত হয়, তখন স্ট্র্যান্ড সংশ্লেষের আগে একটি আরএনএ প্রাইমার লাগে, বা যেটাকে প্রাইমোজোম বলে। সো অপশন এ ইজ কারেক্ট, রেপ্লিকেশনে। পরবর্তী প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম এককে কি বলে? অপশন এ সিস্ট্রন, অপশন বি রেকন, অপশন সি নিউটন, এন্ড অপশন ডি রেপ্লিকন। সো অপশন ডি ইজ কারেক্ট, ডিএনএ রেপ্লিকেশনের সাথে যুক্ত যে এককটি, মানে প্রতি রেপ্লিকেশনের ফলে উৎপন্ন যে এককগুলো, সেগুলোকে এক একটিকে বলা হয় রেপ্লিকন। পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটি হলো যে ডিএনএ যে নির্দিষ্ট স্থান থেকে প্রতিলিপিকরণ শুরু হয় তাকে কি বলে? অপশন এ অরিসি রিজিয়ন, অপশন বি আলফা রিজিয়ন, অপশন সি ওয়াই রিজিয়ন, এন্ড অপশন ডি
ডেল্টা রিজিয়ন। সো এখানে আমরা জানি যে অ্যাকচুয়ালি প্লাজমিডের ক্ষেত্রে যেটা থিটা মডেল হয় আর কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়াল প্লাজমিড রেপ্লিকেশনে, তো যে কোনো ব্যাকটেরিয়ার যেটা রেপ্লিকেশন সেটা শুরু হয় অরিসি অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন থেকে বা অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থেকে। সো অপশন এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্নে চলে যায় যে আরএনএ প্রাইমার অপসারিত হয় যার দ্বারা অপশন এ ডিএনএ পলিমারেজ 1, অপশন বি ডিএনএ পলিমারেজ 2, অপশন সি ডিএনএ পলিমারেজ 3 এন্ড অপশন ডি সবগুলি। তো আরএনএ প্রাইমার যেহেতু অপসারিত হয় এবং আমরা এই এনজাইমসটা একটা স্পেশাল নামও জানি যে যেহেতু আরএনএ প্রাইমারকে অপসারিত করে সেই এনজাইমসটা হলো ডিএনএ পলিমারেজ 1 এবং এর আরেকটি নাম হলো কনবার্গ এনজাইম, রাইট। পরবর্তী প্রশ্নে যাব, সেটি হলো যে নিম্নলিখিত কোনটিকে কনবার্গের উৎসেচক বলা হয়। তো অলরেডি আমি ডিসকাস দ্যাট দ্য কনবার্গের উৎসেচক বলে ডিএনএ পলিমারেজ 1 কে। এই প্রশ্নে যাব, সেটি হলো যে ল্যাগিং স্ট্র্যান্ড সংশ্লেষের অভিমুখ হলো অপশন এ 5 প্রাইম টু 3 প্রাইম, অপশন বি 5 প্রাইম টু 5 প্রাইম, অপশন সি 3 প্রাইম টু 3 প্রাইম, অপশন ডি 3 প্রাইম টু 5 প্রাইম। তো এটা মনে রাখবে যে ডিএনএ স্ট্র্যান্ড সেটা যে স্ট্র্যান্ডই হোক না কেন সংশ্লেষ হবে অলওয়েজ সেটি হলো 5 প্রাইম টু 3 প্রাইম। সো অপশন এ ইজ কারেক্ট, 5 প্রাইম টু 3 প্রাইম। পরবর্তী প্রশ্নে চলে যাব, সেটি হলো যে ইউক্যারিওটিক কোষ চক্রের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়, অর্থাৎ ডিএনএ যে পরিমাণ থাকে সেটা দ্বিগুণ হয়ে যায়। অপশন এ G1, অপশন বি yes, অপশন সি G2 and অপশন ডি G0। সো the option C is correct, S অর্থাৎ সেল সাইকেলের যে সিনথেসিস দশা সেখানে হয় এবং যদি কোষ চক্রে কোনো ফল্ট দেখা যায় অর্থাৎ কোনো কোষের মধ্যে বিপাকীয় কোনো ত্রুটি দেখা যায় তখন G1 থেকে কোষটি G0 তে অর্থাৎ একটি কুইসেন্ট স্টেজে, অর্থাৎ সেখানে কোষটি আর বিভাজিত হতে পারে না সাময়িকভাবে এবং পরে যদি উদ্দীপনা পায় তো সে আবার পুনরায় বিভাজনে সক্ষম হতে পারে এবং সেই স্টেজটাকে, সেই কুইসেন্ট বা স্থিরাবস্থাটাকে কোষের বলা হয় G0 স্টেজ এবং যেটা আমরা স্নায়ুকোষের ক্ষেত্রে বা এবং পেশি কোষের ক্ষেত্রে আমরা G0 স্টেজ দেখতে পাই, রাইট। সো অপশন সি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্নে চলে যায়, সেটি হলো যে কোন পদ্ধতির সাথে রো ফ্যাক্টরটি সম্পর্কযুক্ত। অপশন এ রেপ্লিকেশন, অপশন বি ট্রান্সক্রিপশন, অপশন সি ট্রান্সলেশন এন্ড অপশন ডি ট্রান্সফরমেশন। রো ফ্যাক্টর ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা যখন টার্মিনাল সমাপ্তিকরণ দশা হয় সেখানে দু রকমের হয়, একটা হচ্ছে রো ফ্যাক্টর নির্ভরযোগ্য সমাপ্তিকরণ আর একটা হচ্ছে রো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট বা নির্ভরযোগ্য নয় আর কি সমাপ্তিকরণ। তো সেখানে আমরা দেখেছি যে রো নির্ভর যেখানে হয় সেখানে একটা রো নামক প্রোটিন যুক্ত হয় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে। সো ট্রান্সক্রিপশনের সাথে রো ফ্যাক্টরটি যুক্ত। সো অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্নে যায়, সেটি হলো যে নিচের কোন তিনটি কোডন প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে, অর্থাৎ স্টপ কোডন কোনগুলি। অপশন এ ইউএএ, ইউজিএ এন্ড ইউএজি, অপশন বি ইউইউ, ইউএইউ, ইউসিসি এন্ড অপশন সি ইউইউজি, ইউসিজি, ইউসিএ এন্ড অপশন ডি ইউইউসি, ইউইউএ, ইউএসি। তো আমরা জানি যে স্টপ কোডন হলো তিনটে, সেটি হলো কি কি না অ্যাম্বার, ওক্রে এন্ড ওপাল। তো এখানে আমরা জানি যে অপশন এ ইজ কারেক্ট, ইউএএ, ইউজিএ এন্ড ইউএজি এই তিনটি হলো স্টপ কোডন। পরবর্তী প্রশ্নে যাব, সেটি হলো যে টিআরএনএ চার্জিংকে বলা হয় অপশন এ অ্যাসাইলেশন, অপশন বি ট্রান্সঅ্যামাইনেশন, অপশন সি অ্যামাইনো অ্যালিলেশন এন্ড অপশন ডি অ্যামাইনো অ্যাসাইলেশন। তো টিআরএনএ চার্জিংকে যেটা বলা হয় সেটি হলো অ্যামাইনো অ্যাসাইলেশন। সো অপশন ডি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন ল্যাক অপারেন্ট থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো ল্যাক অপারেন্টে ল্যাকটোজের ভূমিকা হলো অপশন এ রিপ্রেসার, অপশন বি কো রিপ্রেসার, অপশন সি কো ইনডিউসার এন্ড অপশন ডি ইনডিউসার। তো আমরা ল্যাক অপারেন্টে দেখেছি যে যখন ল্যাকটোজ থেকে অ্যালোল্যাকটোজ উৎপন্ন হয় সেটি বাইন্ড করে অ্যাকচুয়ালি রিপ্রেসার প্রোটিনের সাথে, অর্থাৎ মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তাহলে ল্যাক অপারেন্ট চালু হবে, মিডিয়ামে যদি ল্যাকটোজের পরিবর্তে গ্লুকোজ থাকে তাহলে ল্যাক অপারেন্ট স্বাভাবিক অবস্থায় যেটা বন্ধ অবস্থায় থাকে। তো ল্যাক অপারেন্ট এখানে যেটা কাজ করে সেটি হলো ইনডিউসড করে কি না ল্যাক অপারেন্টকে ইনডিউসড করছে, প্রভাবিত করছে। সুতরাং ল্যাকটোজের কাজ হলো ইনডিউসড করা, সেই জন্য ল্যাক অপারেন্টকে বলা হয় ইনডিউসেবল অপারেন্ট। এবং অন্যদিকে আরেকটি অপারেন্ট হয় সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অপারেন্ট, যেটা হলো রিপ্রেসেবল অপারেন্ট। সো এখানে অপশন ডি ইজ কারেক্ট, ইনডিউসার। পরবর্তী প্রশ্ন ল্যাক অপারেন্টে কি, যে ল্যাক অপারেন্টের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তাকে বলে অপশন এ প্রোমোটার, অপশন বি অপারেটর, অপশন সি ল্যাক জেড জিন, অপশন ডি ল্যাক ওয়াই জিন। তো আমরা জানি যে ল্যাক অপারেন্টের অ্যাকচুয়ালি প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ এসে যুক্ত হয় এবং কোনো কারণে যদি মিডিয়ামে ল্যাকটোজ না থাকে তো তখন সেই অপারেটরে এসে অলরেডি যুক্ত হয়ে থাকে রিপ্রেসার প্রোটিন, তার ফলে প্রোমোটারে আরএনএ পলিমারেজ বসতে পারে না, তার ফলে ল্যাক অপারেন্ট বন্ধ থাকে।
পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো যে ভিএনটিআর ব্যবহৃত হয় অপশন এ প্রোটোপ্লাস্ট কালচার, অপশন বি ফিঙ্গারপ্রিন্টিং এ, অপশন সি হরমোন নিয়ন্ত্রণে অ্যান্ড অপশন ডি সালোকসংশ্লেষকারী জিনের কার্যকারিতা বৃদ্ধিতে। তো আমরা ভিএনটিআর কথাটি পড়েছি অ্যাকচুয়ালি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে, সো অবভিয়াসলি অপশন বি ইজ কারেক্ট, ফিঙ্গারপ্রিন্টিং এ। পরবর্তী প্রশ্ন হলো যে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএ হলো অপশন এ এমআরএনএ, অপশন বি টিআরএনএ, অপশন সি আরআরএনএ অ্যান্ড অপশন ডি এদের সবকটি। ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এমআরএনএ লাগে, তার কারণ সেখানে কোডন থাকে, এবং টিআরএনএও লাগে তার কারণ সেই অ্যামিনো অ্যাসিড পুল থেকে নিয়ে আসে, এবং অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে অ্যামিনো অ্যাসিড পুল থেকে। এবং যে অপশন সি যেটা রয়েছে সেটি হলো যে আরআরএনএ, অ্যাকচুয়ালি রাইবোসোম তো গঠিতই হয় আরআরএনএ নিয়ে, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট, এদের সবকটি ট্রান্সলেশনের জন্য ব্যবহৃত। তো আই থিঙ্ক আমাদের যে শর্ট ডিসকাশন এমসিকিউ পর্ব সেটা তোমার কিছুটা হলেও কাজে দেবে। যদি তুমি এই অ্যান্সারগুলো পেরে থাকো তাহলে তো অনেক অনেক ধন্যবাদ, আর যদি না পেরে থাকো তো প্রতিটা টপিকস বুঝিয়ে পড়ার চেষ্টা করো। শর্টকাট নেওয়ার মতো এখনো সময় আসেনি, কারণ এখনো যথেষ্ট সময় আছে। ভালো করে মন দিয়ে টপিকসগুলো বোঝো, তাহলে যেরকমই প্রশ্ন আসুক তুমি ক্লিয়ার করতে পারবে। আর যদি সাজেশন ভিত্তিক শুধু সাজেস্টিভ কিছু পড়ে যাও তাহলে কিন্তু একটা ভয় কাজ করবে, যদি ওই এক্সামে ওই প্রশ্নটা না আসে তো কি করব। তো আমাদের কমান্ডো ট্রেনিং এর এটাই একটি উদ্দেশ্য, সেটি হলো যে যেন পরীক্ষা হলে ঢোকার আগে কোনো ভয় না থাকে। আমরা এত প্রশ্ন সলভ করে যাব, এত প্র্যাকটিস করে যাব যে সেখানে কোনো প্রশ্ন আমাদের যেন অজানা না হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।